হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডি টিউটর ভিডিওর পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে গ্রুপে একজন কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইরাল মার্কারের উপরে ভিডিও করতে। সো আমি তার রিকোয়েস্টের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করতেছি। সো ভিডিওটি ভাইরাল মার্কার বোঝার ক্ষেত্রে আমাদের ফার্স্ট একটু প্যাথোজেনেসিসটা এবং হচ্ছে ভাইরাসের স্ট্রাকচারটা আমাদের জানা খুব ইম্পোর্টেন্ট। তাহলে দেখবেন যে ভাইরাল মার্কারগুলো আপনি খুব ইজিলি মানে আপনি মাথায় কোরিলেট করতে পারবেন। কখনো আপনি ভুলবেন না। ঠিক আছে? এবং খুব সুন্দর করে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে আমাদের ভাইরাল মার্কার গুলা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এটা হেপাটাইটিস বি ভাইরাসের অ্যাকিউট ইনফেকশন নাকি ক্রনিক ইনফেকশন নাকি কি অবস্থায় আছে সেই প্রত্যেকটা জিনিস আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো চলুন ফার্স্টে আমি হচ্ছে আপনাদেরকে হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচারটা একটু দেখাই। তো হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচার দিকে যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের এটা হচ্ছে একটা এনভেলপ ভাইরাস। প্রথম কথা আসতেছে এটা হচ্ছে একটা এনভেলপ ভাইরাস, রাইট? সো envelope ভাইরাস হওয়ার একটা সুবিধা কি? They are more susceptible to environment. এই কথাটা susceptible to environment অর্থাৎ আপনার environment যেমন সোপ, ডিটারজেন্ট এগুলা দিয়ে আপনার এই envelope ভাইরাসটা ধ্বংস করা সম্ভব। ঠিক আছে? কারণ envelope ভাইরাসের যে বাইরের যে মেমব্রেনটা envelope সেটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি, ফ্যাট দিয়ে তৈরি। যেগুলো কিনা আমরা সোপ, ডিটারজেন্ট এগুলো দিয়ে ওয়াশ করে দিতে পারবো। সো এইজন্য আমাদের সাধারণত আপনার ফিকো ওরাল রুট দিয়ে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড হয় না। ঠিক আছে? এটা ইনফেক্টেড হয় শুধুমাত্র ক্লোজ ইন্টিমেট কনট্যাক্ট। ইন্টিমেট কনট্যাক্ট এর মাধ্যমে এটা ট্রান্সমিট হয়, যেমন ব্লাড এর মাধ্যমে, তারপরে আপনার সেক্সুয়াল কনট্যাক্ট এর মাধ্যমে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন অর্থাৎ মায়ের বডি থেকে। তাহলে এই ৩ টা জিনিস। ঠিক আছে? সেক্স, ভার্টিক্যাল ট্রান্সমিশন আর হচ্ছে ব্লাড। ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা। তাহলে ইন্টিমেট কনট্যাক্ট এর মাধ্যমে এটা ট্রান্সমিট হবে। বাট এটা ফিকোরাল রুট দিয়ে হবে না। কারণ কি এটা এনভেলপ ভাইরাস। আর এনভেলপ এটা লিপিড দিয়ে তৈরি। সো দিস ইস মোর সাসেপ্টেবল টু এনভায়রনমেন্টাল লাইক সোপ, ডিটারজেন্ট এগুলো দিয়ে এটা ওয়াশ আউট হয়ে যাবে। সো ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হওয়ার কোনো চান্স নেই। তো খুব সুন্দর একটা ইম্পোর্টেন্ট কথা আমরা শিখলাম। আচ্ছা। তারপরে এবার আসেন যে এখানে আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচারটা দেখি, একদম বাইরে থাকে হচ্ছে সারফেস অ্যান্টিজেন। তারপরে এই যে এটা হচ্ছে আপনার কোর অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন ভিতরের দিকে, কোর মানে কি একদম ভিতরে, ঠিক আছে? আর তার ভিতরে থাকে হচ্ছে ডিএনএ পলিমারেজ যেটা দিয়ে হচ্ছে আমাদের এই সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, ঠিক আছে? এগুলো আমাদের তৈরি হয় রেপ্লিকেশন এর মাধ্যমে। এবং এখানে দেখতেছেন ২ টা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। দেখেন নীল কালার এবং লাল কালার ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ আছে এখানে। আচ্ছা। তারপরে আমরা এখানে দেখতেছি ২ টা স্ট্রেন, একটা পজিটিভ একটা নেগেটিভ দেখে নিলাম যেটা আচ্ছা গেল। এরপরে আমাদের আরেকটা অ্যান্টিজেন কি হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। এনভেলপ অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন, ই মানে হচ্ছে এনভেলপ অ্যান্টিজেন। এই যে দেখেন এখানে পাওয়া যাবে সেটা ই অ্যান্টিজেন। তো আমরা যদি বলি এখানে কি অ্যান্টিজেন আমরা পাচ্ছি? সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন আর হচ্ছে ই অ্যান্টিজেন। এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন। তো আপনার বডিতে যখন একটা ইনফেকশন হয় তখন অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের ইমিউন রেসপন্স তৈরি হয়। তাহলে কোন অ্যান্টিজেনের বিরুদ্ধে হচ্ছে? সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। তবে এখানে ইম্পোর্টেন্ট যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোর অ্যান্টিজেনটা এটা ব্লাডে আসে না। এটা ব্লাডে আসে না। এই কথাটা একটু মাথায় রাখেন। এটা ব্লাডে আসে না। ব্লাডে না আসার কারণে এই কোর অ্যান্টিজেন ব্লাডে না আসার কারণে আমরা এই কোর অ্যান্টিজেনটা কিন্তু পাবো না। যখন আমরা ভাইরাল মার্কার করব তখন কোর অ্যান্টিজেনটা আমরা পাবো না। এজন্য আমরা কোর অ্যান্টিজেন দেখব না। আচ্ছা। তাহলে আমরা এই জিনিসটা বেসিক মেকানিজমটা বুঝলাম যে এখন ধরেন আপনার ব্লাডের মধ্যে একটা ভাইরাস ঢুকলো। তার মানে সে কি জীবাণু নিয়ে যাচ্ছে? সে সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নিয়ে যাচ্ছে, হেপাটাইটিস ই অ্যান্টিজেন নিয়ে যাচ্ছে, আর কোর অ্যান্টিজেনটা বললাম এটা আমরা ভাইরাল মার্কারে পাবো না। ওকে? এরপরে কাহিনীটা কি হচ্ছে সেটা দেখাচ্ছি। লেটস গো। এরপরে কাহিনীটা সবাই একটু লক্ষ্য করেন। দেখেন যখন আমাদের ভাইরাল যে হেপাটোসাইট যেটা আছে, সরি লিভারে যে হেপাটোসাইট যেটা আছে, সেই হেপাটোসাইটে আপনার ইনজুরি করে, রাইট? হেপাটাইটিস বি ভাইরাস। তো আপনি যখনই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আপনার ব্লাডে পাবেন, তখন বুঝতে হবে কি অ্যাক্টিভ ইনফেকশন অর্থাৎ ভাইরাসটা আপনার ব্লাডে ঢুকছে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি এই যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এটা ডিনোট করে যে অ্যাক্টিভ ইনফেকশন আপনার বডিতে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন ঢুকছে, রাইট? তো ঢুকার পরে এরপরে এর কাজটা কি? আপনার বডিতে যখন কোনো অ্যান্টিজেন ঢুকে তখন আপনার বডিতে ইমিউন রেসপন্সটা অ্যাক্টিভেট হয়। যেমন এখানে আমি ৩ টা ছবি আঁকছি। খুব সুন্দর করে বুঝাচ্ছি দেখেন যে এটা হচ্ছে নেইভ বিটা সেল অর্থাৎ
যাকে নেইভ মানে কি, যে এখনো অ্যান্টিজেন এক্সপোজার হয় না যে সেলের কাছে। সো এই নেইভ বিটা সেলও অ্যান্টিজেনের এক্সপোজার হবে, হওয়ার পরে সে এটাকে অ্যাক্টিভ মানে বিটা সেল অ্যাক্টিভেট হবে। আবার নেইভ সাইটোটক্সিক টি সেল এটাও অ্যাক্টিভেট হবে। তো ভাইরাল অ্যান্টিজেনের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি, যে ভাইরাল অ্যান্টিজেনের ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে? দেখেন নেইভ সাইটোটক্সিক টি সেল ভাইরাল অ্যান্টিজেনকে ডিরেক্টলি সে ডিরেক্টলি ভাইরাল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, অর্থাৎ সাইটোটক্সিক টি সেলে ভাইরাল অ্যান্টিজেন আইসা যখন লাগবে তখন সে সরাসরি এটাকে চিনে ফেলবে যে এটা ভাইরাস অ্যান্টিজেন। ঠিক আছে? তো তখন সে কি করবে, সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে ডিরেক্ট সেলকে নষ্ট করে ফেলবে ডিরেক্টলি। এটাকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি। অর্থাৎ এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাইটোটক্সিক টি সেল কোনো ভাইরাল অ্যান্টিজেন যদি আপনার বডিতে আসে, তাকে চেনানোর জন্য কোনো সাহায্যের দরকার পড়বে না। ভাইরাল অ্যান্টিজেনকে সাইটোটক্সিক টি সেল সরাসরি চিনতে পারবে এবং সে চিনে ফেলে সাথে সাথে সে কি করবে দেখেন, যে সেল মিডিয়েটেড ইমিউনিটি অর্থাৎ সাইটোটক্সিক টি সেলটা এই যে যেই হেপাটোসাইটটা অর্থাৎ যেই লিভার সেলটা অ্যান্টিজেন দ্বারা ইনফেক্টেড হয়েছে, সেই হেপাটোসাইটটাকে অর্থাৎ কিল দ্য ইনফেক্টেড সেল, সেই সেলটাকে সে নষ্ট করে ফেলবে। অর্থাৎ ইনফেক্টেড হেপাটোসাইটটাকে সে ইনজুরি করে ফেলবে। তার মানে হেপাটাইটিস বি ভাইরাস নিজে কিন্তু সেলকে ড্যামেজ করতেছে না, সাইটোটক্সিক টি সেল দ্বারা সে ড্যামেজ করতেছে। অর্থাৎ এটা ইমিউন অ্যাটাকের মাধ্যমে হেপাটোসাইট ইনজুরি করতেছে। কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এই কারণে ইম্পর্টেন্ট যে দেখেন আমরা আরেকটু আপনাদেরকে বলবো, আহ, ধরেন এইচআইভি দ্বারা যদি ইনফেকশন হয়, তখন আপনাকে প্রশ্ন করে যে হেপাটাইটিস, ধরেন আপনার কারো এইচআইভিও হলো, আবার কারো হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা ইনফেকশন হলো, আপনি ফার্স্টে কোনটা কি ট্রিট করবেন, আগে এইচআইভি নাকি হেপাটাইটিস বি ভাইরাস? এইখানে মজার বিষয়টা হচ্ছে এইচআইভি কি করে, এইচআইভি আমাদের টি সেল কমায় দেয়। ঠিক আছে, আমাদের টি সেলের কাউন্ট কমায় দিচ্ছে, অর্থাৎ আমাদের বডিকে ইমিউন সাপ্রেশন করে ফেলতেছে, রাইট? সো আপনি যদি এইচআইভি আগে ট্রিট না করেন তাহলে কি হবে, এইচআইভি আপনার টি সেলকে কমায় দিবে। আর টি সেল কমায় দিলে তখন আমাদের এই যে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে যে সেলগুলা, ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড সেলকে টি সেল আর কি করতে পারবে না, কিল করতে পারবে না, যার ফলে আপনার বডি থেকে অ্যান্টিজেন ভাইরাল ক্লিয়ারেন্স করতে পারবে না, ভাইরাস ক্লিয়ার করতে পারবে না। পারবে না। সো টি সেলে যদি না থাকে, আমার কম্পিটেন্ট সাইটোটক্সিক টি সেলে যদি বডিতে না থাকে, তাহলে আমার কি হবে, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আরো বেশি ফ্লেয়ার আপ হবে। ঠিক আছে, তখন হেপাটাইটিস বি ভাইরাসকে বডি থেকে সরানোর মতো আর কিছুই থাকবে না। এই কারণে বলা হয় যে ট্রিট ফার্স্ট কাকে, এইচআইভি। এইচআইভি কে আগে আমি ট্রিট করব, যার ফলে আমার কম্পিটেন্ট টি সেল থাকবে যেগুলো দিয়ে আমি পরবর্তীতে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেনকে কিল করব। কথা বুঝতে পারছেন? জিনিসগুলো যদি বুঝতে পারেন আপনি কিন্তু ভাইরাল মার্কার ইজিলি বুঝতে পারবেন। আমি আসতেছি একটু পরেই। প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভাইভার কোশ্চেন। যারা মাইক্রোবায়োলজি থার্ড ইয়ারে থার্ড প্রফের ক্ষেত্রে মাইক্রোবায়োলজি ভাইভার এই ধরনের কোশ্চেন করে কিন্তু, যে কোনটা আগে ট্রিট করব। তো এইচআইভি আগে ট্রিট করতে হবে। কারণ কি, কম্পিটেন্ট সাইটোটক্সিক টি সেল আমার বডিতে দরকার হেপাটাইটিস বি ভাইরাসকে নষ্ট করার জন্য। আর যদি এইচআইভি ট্রিট না করি তাহলে এই কম্পিটেন্ট সাইটোটক্সিক টি সেল নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা মজার বিষয় দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, যে এই যে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হলো, সে কি করলো, অ্যান্টিজেন ইনফেক্টেড সেল যেগুলো আছে এগুলোকে নষ্ট করে ফেললো। আপনার যত বেশি সাইটোটক্সিক টি সেল বডিতে থাকবে তত সুন্দরভাবে সে বডিতে এই বি ভাইরাসকে ক্লিয়ার করে ফেলতে পারবে, অর্থাৎ ভাইরাল ক্লিয়ারেন্স করে ফেলতে পারবে, একদম ক্লিয়ার করে ফেলতে পারবে বি ভাইরাসকে। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এরপর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা কি, যে এই যে নেইভ বি সেল সেও অ্যান্টিজেন দ্বারা এক্সপোজার হচ্ছে, অথবা এই যে টি হেল্পার সেল সেও অ্যান্টিজেনের এক্সপোজার হচ্ছে। কারণ কি, হেপাটোসাইটের মধ্যে থাকে কাপ্পার সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজ, রাইট? এরা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, এরা হেপাটোসাইটের সেল সারফেসে অ্যান্টিজেনকে নিয়ে আসবে, তারপরে তারা এদিকে বিটা সেলকে অ্যাক্টিভেট করে, এদিকে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। সো বি সেল অ্যাক্টিভেট হলে আমরা জানি অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এখানে কি অ্যান্টিবডি তৈরি হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। আপনারাই বলেন যে কি অ্যান্টিবডি এখানে তৈরি হবে? ওই যে সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে আপনার কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। আবার হেপাটাইটিস বি অ্যান্টিজেন ছিল, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। হেপাটাইটিস সি মানে হচ্ছে কি, কোর কোর ভাইরাস, মানে কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এই অ্যান্টিবডি গুলা তৈরি হবে কে করবে, বি সেল তৈরি করবে। এরা কি করবে, এরা হচ্ছে নিউট্রালাইজেস দ্য টক্সিন এন্ড ভাইরাস। অর্থাৎ এই যে সারফেস অ্যান্টিবডি তৈরি হইলো, ই অ্যান্টিবডি তৈরি হলো, এরা কি করলো, যে অ্যান্টিজেন গুলো তৈরি আসছিল সেই অ্যান্টিজেন গুলাকে মেরে ফেলবে, সেই অ্যান্টিজেন গুলাকে নিউট্রালাইজ করে ফেলবে, যেমন সারফেস অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে। এই হচ্ছে
হেপাটাইটিস বি অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে। এইভাবে সে নিউট্রালাইজেস দ্য টক্সিনস এন্ড ভাইরাসেস। ক্লিয়ার? তার মানে আপনি এখান থেকে কি বুঝতে পারতেছেন? যদি কারো বডিতে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে এবং ই অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে পোস্ট ইনফেকশাস পিরিয়ড, অর্থাৎ তার ইনফেকশন প্রথমে হইছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এখন, অর্থাৎ তার বডিতে এখন ভাইরাল ক্লিয়ারেন্স, ভাইরাস নাই, অ্যান্টিবডি দ্বারা সেগুলো নিউট্রালাইজ হয়ে গেছে। যদি কারো বডিতে আপনি সারফেস অ্যান্টিবডি এবং ই অ্যান্টিবডি পান এবং হচ্ছে কোর অ্যান্টিবডি পান, কথা বুঝতে পারছেন? আর যদি আপনি কারো বডিতে সারফেস অ্যান্টিজেন পান, তার মানে বুঝতে হবে এখনো অ্যান্টিবডি তৈরি হয় নাই, সো তার বডিতে এখনো ইনফেকশন আছে। খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু, ক্লিয়ার বিষয়গুলো। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু জিনিস হয়, সেটা কি দেখেন যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, ঠিক আছে? সেটা দিয়ে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার বিভিন্ন অনেক সিম্পটমস তৈরি হয়, ইমিউনো কমপ্লেক্স দিয়ে কিছু আর্লি সিম্পটমস এখানে তৈরি হয়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি উপরের কথাগুলো বুঝতে পারি, তাহলে এরপরে আমাদের ভাইরাল মার্কারের প্রতিটা জিনিস আমি খুব সুন্দর করে এখন আপনাদেরকে বুঝাতে পারবো। প্রথমে আসেন সারফেস অ্যান্টিজেন আপনি পজিটিভ পেলেন, মানে কি বলছি যে অ্যাক্টিভ ইনফেকশন, আপনার বডিতে ভাইরাসটা ঢুকছে। এই যে দেখেন সারফেস অ্যান্টিজেন ঢুকলো, অ্যাক্টিভ ইনফেকশন। তাহলে সারফেস অ্যান্টিজেন যখনই ঢুকবে তখন আমাদের সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড এই অ্যান্টিজেন ইনফেক্টেড সেলগুলোকে নষ্ট করা হবে, রাইট? সো তখন কি হবে, সারফেস অ্যান্টিজেনটা আস্তে আস্তে বডি থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন এই যে সারফেস অ্যান্টিজেন প্রথমে ছিল, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা ৩ মাস থাকতে পারে, সেটা ৫ মাস থাকতে পারে, ক্লিয়ার? নরমালি ৫ মাসও থাকতে পারে। আচ্ছা, তাহলে ৫ মাস পরে আপনার সারফেস অ্যান্টিজেন বডি থেকে ক্লিয়ার হয়ে গেল। ধরেন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন আপনার বডিতে কি থাকবে? অ্যান্টিবডি থাকার কথা সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে, রাইট? সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকার কথা, অর্থাৎ এইচবিএস এবি। কিন্তু এই সারফেস অ্যান্টিবডিটা আপনার দেখেন যে সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও সারফেস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার্স লেটার, অর্থাৎ দেখেন ৫ থেকে ৬ মাসের মাঝখানে একটা পিরিয়ড, যে পিরিয়ডে কোনো ধরনের অ্যান্টিবডি নাই, সারফেস অ্যান্টিবডি নাই। তাহলে এই পিরিয়ডে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন তার কোনো ইনফেকশন আছে কিনা? কারণ এখানে আপনি সারফেস অ্যান্টিজেনও দেখতে পারতেছেন না, সারফেস অ্যান্টিবডিও দেখতে পারতেছেন না। এইখানে বলা হয় যে আমরা দেখি কোর অ্যান্টিবডি, হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি। আর কোর অ্যান্টিজেন তো দেখাই যায় না, সেটা আগেই বলছি। তো কোর অ্যান্টিবডির মধ্যে আমাদের যদি ৬ মাসের আগে হয়, তাহলে আমরা আইজিএম অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন এম দেখি। এটা একটা প্রাইমারি ইমিউন রেসপন্সে আমাদের ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়, সবাই জানি। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স দেয় হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে? তো ইমিউনোগ্লোবুলিন এম প্রথমেই অনেক বেশি তৈরি হবে। আর ইমিউনোগ্লোবিন জি যেটা, সেটা প্রথমে অল্প, অল্প তৈরি হয়ে পরে আস্তে, আস্তে অনেক দিন পর্যন্ত থাকে। এটা হচ্ছে এই আইজিজি যেটা, এটা আস্তে, আস্তে প্রথমে অল্প তৈরি হয়, পরে আস্তে, আস্তে অনেক দিন থাকে এটা। আর আইজিএম টা হঠাৎ করে বাড়ে, আবার তাড়াতাড়ি করেই নেমে যায়। এরকম বিষয়টা। তাহলে এখন যেটা বলতে চাচ্ছিলাম যে ৬ মাসের আগে যদি হয়, আমরা কোর অ্যান্টিবডি আইজিএম পাবো এবং এটা সবসময় পারসিস্টেন্ট মানে থাকতেছে, পারসিস্টেন্টলি থাকতেছে সবসময়। তার মানে দেখেন এই যে উইন্ডো পিরিয়ড, এটাকে বলি উইন্ডো পিরিয়ড, যে সময় আমরা কোনো সারফেস অ্যান্টিজেনও পাই না, সারফেস অ্যান্টিবডিও পাই না। এই সময়টা আমাদের কি পজিটিভ থাকবে? কোর অ্যান্টিবডি আইজিএম টা পজিটিভ পাবো আমরা উইন্ডো পিরিয়ডে। তাহলে যখনই আমি কোর অ্যান্টিবডি আইজিএম পজিটিভ পাবো, শুধুমাত্র এইটাই পাবো, তখন সেটা বুঝতে হবে আমাদের উইন্ডো পিরিয়ড। ঠিক আছে? তারপরে আসেন পোস্ট ইনফেকশন, মানে কি, যে একটু আগে বললাম যে এখন ইনফেকশন হইছে, হওয়ার পর আপনার সাইটোটক্সিক মেডিয়েটেড ভাইরাসগুলোকে নিউট্রালাইজ করে দিলেন এবং অ্যান্টিবডিও তৈরি হয়ে গেল। যেমন সারফেসে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইছে, কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে কোর অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে পোস্ট ইনফেকশাস পিরিয়ড, যেখানে আপনি সারফেস অ্যান্টিবডি পজিটিভ পাচ্ছেন এবং আইজিজি কোর অ্যান্টিবডি আইজিজি পজিটিভ পাচ্ছেন। এটা হচ্ছে পোস্ট ইনফেকশাস পিরিয়ড। আর অ্যাক্টিভ পিরিয়ডে আপনি পাচ্ছেন সারফেস অ্যান্টিজেন পজিটিভ এবং কোর অ্যান্টিবডি আইজিএম পজিটিভ, অ্যাক্টিভ ইনফেকশন। আর মাঝখানে এটা হচ্ছে কনভালেসেন্স পিরিয়ড, যে সময় পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে। কেন ভালোর দিকে? কারণ তার সারফেস অ্যান্টিবডি আপনি ক্লিয়ার করে ফেলছেন টি সেল দিয়ে। দেখেন এই যে এখান থেকে শুরু করেন, টি সেল দিয়ে আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, তার মানে সে ভালোর দিকে যাচ্ছে, কনভালেসেন্স পিরিয়ড। ক্লিয়ার? যেই মুহূর্তে আমরা পাবো যে এই যে হেপাটাইটিস কোর অ্যান্টিবডি আইজিএম পেতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ৩ টা ফেজ কিন্তু খুব ভালোভাবে বুঝছি। এবার আমরা নেক্সট ফেজের দিকে চলে যাই। আচ্ছা, এখন যে কথাটা ইম্পোর্টেন্ট, যে আপনার ধরেন যদি অ্যাকিউট কোনো লিভার ফেইলিউর হয়, সেক্ষেত্রে আমরা বলছি সারফেস অ্যান্টিজেন পজিটিভ পাবো এবং সেটা কয়দিন পরে প্রায় 90 to 95% কিন্তু রিকভারি করে, অর্থাৎ নিজে নিজেই ভালো হয়ে যায়।
কারণ কি ওই যে সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার করে দিচ্ছি। সো আমরা যদি অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয় তার আউটকাম হিসেবে দেখবো যে 90 to 95% ফুল রিকভারি উইদিন 6 মান্থস। এনটি-এইচবিএস অর্থাৎ সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ভাইরাল ক্লিয়ার হয়ে গেছে 90 to 95% ক্লিয়ার। কিন্তু 5 থেকে 10% আপনার ক্রনিকিসিটি ডেভেলপ করতে পারে, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন করতে পারে। সেটা কিরকম? যে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন মানে কি? যে আপনার বডিতে ভাইরাসটা রয়ে গেছে, আপনার সাইটোটক্সিক টি সেল সে এতটা কম্পিটেন্ট না যে সে সারফেস অ্যান্টিজেনকে রিমুভ করবে। অর্থাৎ সাইটোটক্সিক টি সেল আপনার বডিতে কম আছে সাপোজ ধরেন, এবং ভাইরাল লোড অনেক বেশি। আপনার সাইটোটক্সিক টি সেল তাদের সাথে পারতেছে না, ভাইরাল লোড অনেক বেশি। তাহলে ভাইরাল লোড অনেক বেশি কথাটা মানে কি? যে ভাইরাস বেশি বেশি রেপ্লিকেশন করতেছে এবং তার সংখ্যা বৃদ্ধি করতেছে। যেমন ধরেন এই যে হেপাটাইটিস ই অ্যান্টিজেন যদি পজিটিভ পাই, তখন বুঝতে হবে যে আমার বডিতে ভাইরাসটা বেশি বেশি রেপ্লিকেশন করতেছে, ভাইরাল লোড বাড়তেছে, সারফেস অ্যান্টিজেনের পরিমাণ বাড়তেছে। সো এটা ইন্ডিকেট করে যে আমার বডিতে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হবে। কারণ সাইটোটক্সিক টি সেল এই এত বেশি হিউজ নাম্বার অফ সারফেস অ্যান্টিজেনকে সে নষ্ট করতে পারতেছে না আর। যার ফলে আমার আস্তে আস্তে ক্রনিক হেপাটাইটিস বি হবে। তারপর সেখান থেকে আপনার ক্যান্সারও ডেভেলপ করবে। ঠিক আছে? ক্যান্সার ডেভেলপ করবে কারণ হচ্ছে এখানে একটা HbX জিন থাকে। এই কথাটা ইম্পর্টেন্ট যে কখন ক্যান্সার ডেভেলপ করবে। HbX জিন এটা হচ্ছে ক্যান্সার ডেভেলপমেন্টের জন্য দায়ী। ঠিক আছে? আচ্ছা এটাও আপনাকে ভাইবা জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা তাহলে ক্রনিক ক্যারিয়ার যেটা বললাম যে সারফেস অ্যান্টিজেন, HbS AG অ্যান্টিজেন পাওয়া মানে আমাদের এটা ক্রনিক ক্যারিয়ার। এবং সেটা কখন বলবো? যদি 6 মাসের বেশি সময় যদি পারসিস্ট করে। ঠিক আছে? নরমালি ৫ মাস পর্যন্ত থাকে। বাট ৬ মাসের বেশি যদি পারসিস্ট করে তখন ক্রনিক ক্যারিয়ার। ক্রনিক ক্যারিয়ার আমরা আরেকটা জিনিসও পাবো, সেটা হচ্ছে ৬ মাসের পরে বলছিলাম আমরা আরেকটা অ্যান্টিবডি পাই। সেটা হচ্ছে কোর অ্যান্টিবডি IgG টা পাই। রাইট? সো ক্রনিক ক্যারিয়ারের মেইন কথাটা হচ্ছে এইটা যে সারফেস অ্যান্টিজেন যদি ৬ মাসের বেশি সময় ধরে প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা বলি ক্রনিক ক্যারিয়ার। তাহলে দেখেন আমরা অ্যাকিউট ইনফেকশনে কি থাকবে বলছি, ক্রনিক ক্যারিয়ারে কি থাকবে বলছি। এখন আসেন ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশন। আপনার বডিতে কোনো ইনফেকশনই হয় নাই কখনো হেপাটাইটিস বি ভাইরাসের। বাট আপনাকে ইমিউনাইজেশন করলাম। তার মানে কি আপনাকে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে যে ইমিউনোগ্লোবুলিন সেটা সরাসরি আপনার বডিতে ঢুকিয়ে দিলাম। অর্থাৎ ডিরেক্ট অ্যান্টিবডি ঢুকিয়ে দিছি আপনাকে। অ্যান্টি-এইচবিএস ডিরেক্ট অ্যান্টিবডি আপনার বডিতে ঢুকিয়ে দিছি। কখনো ইনফেকশন হয় নাই। অর্থাৎ এটা একটা প্যাসিভ ইমিউনিটি, রাইট? প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ এখানে আপনার কখনোই ইনফেকশন হয় নাই। সো অ্যান্টি-এইচবিএস যদি আপনি শুধু পান তখন আপনাকে বুঝতে হবে এই বডিতে ভ্যাকসিনেশন দেওয়া হইছে অথবা ইমিউনাইজেশন ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছে এবং তার প্রিভিয়াসলি কোনো ইনফেকশন হয় নাই। এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। যদি শুধুমাত্র আমরা অ্যান্টি-এইচবিএস পাই। বুঝা গেছে? বাট এর সাথে যদি আপনি একটা অ্যান্টি-এইচবিএস পাইলেন এবং সাথে আপনি অ্যান্টি-এইচবিসি কোর অ্যান্টিবডি পাইছেন। তার মানে বুঝতে হবে কি? যে কোর অ্যান্টিবডি পাওয়া মানে বুঝতে হবে যে আমার প্রিভিয়াস কোনো ইনফেকশন হইছে যার কারণেই এই অ্যান্টিবডি গুলা ডেভেলপ করছে। প্রিভিয়াস ইনফেকশন। প্রিভিয়াস ইনফেকশন। কারণ কি? পোস্ট ইনফেকশাস পিরিয়ডে আমি বলছিলাম যে অ্যান্টিবডি পাবো আমরা। অ্যান্টি-এইচবিএস, অ্যান্টি-এইচবিসি, তাই না? যেটা একটু আগে আপনাদেরকে দেখায় আসছি। তাহলে প্রিভিয়াস ইনফেকশন, ভ্যাকসিনেশন প্রতিটা জিনিস কিন্তু আমি খুব ক্লিয়ারলি এখন আপনাদেরকে বুঝায় দিলাম। আচ্ছা, এরপর আসেন আরেকটা কথা যেটা HbE অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে বলছি ভাইরাল অ্যাপ্লিকেশন হবে, ভাইরাল লোড বাড়বে। সো ভাইরাল লোড বাড়া মানে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশনের দিকে যাবে আস্তে, আস্তে সেখান থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে। আবার যদি হেপাটাইটিস ই অ্যান্টিজেন বুঝায় যে ট্রান্সমিজিবিলিটি, ঠিক আছে? কতটুকু ট্রান্সমিট করতে পারবে, লো ভাইরাল অ্যাপ্লিকেশন। আচ্ছা। অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের তাহলে আমরা যদি আউটকামটা দেখি যে 90 to 95% ফুল রিকভারি উইদিন 6 মান্থস। ফুল রিকভারি কিভাবে বুঝবো? যদি আমরা ২ টা অ্যান্টিবডি পাই। অ্যান্টিবডি টু HbS সারফেস অ্যান্টিজেন, অ্যান্টিবডি টু কোর অ্যান্টিজেন। অর্থাৎ প্রিভিয়াস ইনফেকশন, আগে ইনফেকশন হইছে এখন সে ফুল রিকভারি, লাইফ টাইম ইমিউনিটি দিবে। বুঝতে পারছেন? ভাইরাল ক্লিয়ারেন্স 90 to 95% ফুল রিকভারি। ৫ থেকে 10% যাদের ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হবে, যাদের ক্ষেত্রে আমরা সারফেস অ্যান্টিজেন ৬ মাসের বেশি সময় ধরে প্রেজেন্ট থাকবে এবং ই অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে কারণ ভাইরাল লোড এখানে অনেক বেড়ে যাবে। আর ক্রনিকেসিটি 90% এর ক্ষেত্রে ডেভেলপ করবে যদি ভার্টিক্যাল ট্রান্সমিশন টু নিওনেট অর্থাৎ মায়ের বডি থেকে যে নিওনেটের যে ট্রান্সমিশনটা হয় সেটা 90% হচ্ছে আপনার ক্রনিকেসিটি ডেভেলপ করে। অর্থাৎ সেটা রিকভারি রেট খুবই খারাপ, রিকভারি খুবই কম। এজন্য বাচ্চা জন্মের পরপরই সাথে, সাথে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন অর্থাৎ অ্যান্টিবডি দিয়ে দিব এবং সাথে ভ্যাকসিনও দিয়ে দিব। ঠিক আছে? অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি দিয়ে দেওয়া হয় সেখানে। আর লেস দ্যান 1% হচ্ছে ফালমিনেন্ট লিভার ফেইলিউর করে।
তাহলে আশা করি আপনারা এই ভাইরাল মার্কারটা এখন বুঝতে পারছেন, কোনো সমস্যা হবে না এরপর থেকে। এরপর আপনাদের কিন্তু আমি একটু মেইন বইয়ের যে ফিগারগুলো আছে এগুলো একটু দেখাই দিই। দেখেন আমরা এটা লেঞ্জের একটা ছবি, সেখানে দেখেন যে এখানে কি কি দেখাচ্ছে। এই ছবিটা দেখেন, এটা হচ্ছে মান্স, ঠিক আছে? এই দেখেন সারফেস এন্টিজেন, আপনার যখন অ্যাক্টিভ ইনফেকশন হচ্ছে তখন এই সারফেস এন্টিজেন আপনার এক্সপোজার হচ্ছে, ঠিক আছে? এবং সাথে সাথে আমাদের ই এন্টিজেনও এক্সপোজার হচ্ছে, এই যে ই এন্টিজেন, সারফেস এন্টিজেন। কিন্তু বলছিলাম যে ব্লাডে কোর এন্টিজেন কখনোই আসে না, ঠিক আছে? আচ্ছা, এবং সারফেস এন্টিজেনটা কতদিন থাকতেছে দেখেন, ৫ মাসের মতো, কাছাকাছি ৫ মাসের মতো এক্সিস্ট করতেছে, বাট তারপরে সে ডিসঅ্যাপিয়ার করতেছে। কারণ কি? ওই যে সাইটোটক্সিক টি সেল তাকে খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, কিল দ্য ইনফেক্টেড সেল, যার ফলে এটা আস্তে আস্তে কমে গেল, ঠিক আছে? তো এই মাঝখানে একটা পিরিয়ড ৬ মাস পরে গিয়ে আপনার অ্যান্টিবডিটা ডেভেলপ করতেছে বি সেল মাধ্যমে, এনটিএসবিএস। বাট মাঝখানে পিরিয়ডটা একটা উইন্ডো পিরিয়ড, যেখানে আমরা কোনো অ্যান্টিজেনও পাচ্ছি না, অ্যান্টিবডিও পাচ্ছি না, মাঝখানে একটা সময়। এই সময়টা তাহলে আমি কিভাবে বুঝবো তার বডিতে ইনফেকশন আছে কিনা? দেখেন এই সময় ঠিক উপরের দিকে যান, এই যে এনটিএসবিসি, ঠিক আছে? এইটা যদি প্রেজেন্ট থাকে তখন এটা ইমিউনোগ্লোবুলিন এম। আর ৬ মাসের পরে গিয়ে তৈরি হয় ইমিউনোগ্লোবুলিন জি। এটা পাইলে তখন আমরা বলব পেশেন্ট অ্যাক্টিভ ইনফেকশনে আছে তার মধ্যে। আর ই অ্যান্টিজেন প্রেজেন্ট থাকা মানে হচ্ছে ভাইরাস রেপ্লিকেশন বোঝায়। অর্থাৎ ভাইরাস রেপ্লিকেশন করতেছে, ভাইরাল লোড বাড়তেছে অনেক বেশি। সো এটা ক্রনিক হেপাটাইটিস বি এর দিকে চলে যাবে আস্তে, আস্তে। ঠিক আছে? আর এখানে যদি আমরা ছবিগুলো দেখি, যখন আপনি শুধুমাত্র এনটি-এইচবিএস পজিটিভ পাবেন শুধুমাত্র, তখন বোঝায় যে ভ্যাকসিনেশন। যখন আমরা এনটি-এইচবিসি পজিটিভ পাবো সাথে, এইটা প্লাস এইটা, তখন বোঝায় প্রিভিয়াস ইনফেকশন। ঠিক আছে? আর এনটি-এইচবিই থাকা মানে হচ্ছে আপনার ভাইরাস লো ভাইরাল রেপ্লিকেশন। ক্লিয়ার? আচ্ছা। দেখেন যা বলতেছি, যে ক্রনিক ক্যারিয়ার স্টেট আপনি কি পজিটিভ পাবেন? এই যে সারফেস অ্যান্টিজেন ৬ মাসের বেশি সময় ধরে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? প্রেজেন্ট। সাথে আপনি অ্যান্টিবডি পাবেন, কোর অ্যান্টিবডিটাও পাইতে পারেন। ক্রনিক ক্যারিয়ার স্টেট। ক্লিয়ার? উইন্ডো ফেজে আপনি শুধু একটা জিনিসই পাবেন, সেটা হচ্ছে কোর অ্যান্টিবডি। কোর অ্যান্টিবডি পজিটিভ। কমপ্লিট রিকভারি কখন বলবো? মানে প্রিভিয়াস ইনফেকশন। ঠিক আছে? অর্থাৎ সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তখন আমরা বলব কমপ্লিট রিকভারি। যেটা হচ্ছে 90 to 95% কেসেস এর ক্ষেত্রে হয় বলছিলাম। ঠিক আছে? তারপর দেখেন আপনাদেরকে আমি এই জিনিসটাও বলছিলাম যে একটা ভাইরাল অ্যান্টিজেন, ঠিক আছে? যখন আসে, যেমন এই যে দেখেন যে এই অ্যান্টিজেনটাকে সাইটোটক্সিক টি সেল সরাসরি মানে ডিটেক্ট করতে পারবে, এবং সে সরাসরি সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়ে কিল দ্য ইনফেক্টেড সেল। অর্থাৎ যে হেপাটোসাইটটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে সেটা পুরোটাকে নষ্ট করে ফেলবে। হেপাটোসাইট ইনজুরি করে ফেলবে। হেপাটোসাইটটা নষ্ট করে ফেলবে সাথে অ্যালং উইথ অ্যান্টিজেন। বুঝতে পারছেন? ভাইরাল অ্যান্টিজেনের ক্ষেত্রে এটা হয়। ডিরেক্ট সে সরাসরি কোনো হেল্প ছাড়াই। অন্যান্য সময় যেটা হয় যে টি হেল্পার সেলের হেল্প লাগে। বাট এখানে হেল্প ছাড়াই সে সরাসরি সেটাকে ডিটেক্ট করতে পারে। টি হেল্পার সেল সে হেল্প করবে। সে কি করবে? অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে এই টি সেলকে অ্যাক্টিভেট করে সেইভাবেও সে ইনফেক্টেড সেলকে নষ্ট করতে পারে। আবার এই অ্যান্টিজেন ভি ভাইরাসকেও সরাসরি আ আ ডিটেক্ট করতে পারে, অথবা হচ্ছে আপনার টি হেল্পার সেল দ্বারাও অ্যাক্টিভেট হয়ে, বিশেষ করে এই যে এটা টি হেল্পার সেল দ্বারা অ্যাক্টিভেটেড হবে এখানে ভাইরাল অ্যান্টিজেনটা, এবং সেই অ্যান্টিজেন মিডিয়েটেড আপনার এখানে যেটা হবে যে অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ আপনার এখানে মনে করেন আসছে সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন, আর হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। অ্যান্টিজেন গুলো আসলে এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি, তারপর হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি, হেপাটাইটিস বি ই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো তৈরি হবে যেটা আমরা ব্লাডে পাবো। রাইট? তো ইনফেক্টেড সেল যখন মেরে ফেলবে টি সেল, তখন আমাদের সারফেস অ্যান্টিজেনটা এভাবে নিচে নেমে আসবে। অর্থাৎ সারফেস অ্যান্টিজেনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে, পরবর্তীতে এই যে অ্যান্টিবডি আমাদের বডিতে ব্লাডে পাওয়া যাবে। সারফেস অ্যান্টিবডি পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা লেন্সের একটা খুবই ছবি। এখানে যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে এখানে হেপাটোসাইটিস ইনজুরি হচ্ছে ইমিউন অ্যাটাক দ্বারা, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল, সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে এখানে। ক্লিয়ার? ডিরেক্ট ভাইরাস নিজে করতেছে না। এরপরে ডেভিডসনের এই ছবিটা দেখেন, খুবই সুন্দর। এখানে আউটকাম অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন খুব সুন্দর করে দেখাইছে। যে দেখেন যা একদম ফার্স্ট এ যখন এইচবিভি টলারেন্ট বলতে কিরকম যে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা ইনফেকশন হইলো, হওয়ার পরে আপনার এখানে ভাইরাল লোড অর্থাৎ এইচবিইজি পজিটিভ পাইলেন। অর্থাৎ ভাইরাল লোড রেপ্লিকেশন ও করতেছে। ঠিক আছে? এরপর আপনাদের এখানে কি হচ্ছে বলছিলাম, টি সেল গুলা সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড হেপাটোসাইট গুলা হচ্ছে টি সেল, সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড হেপাটোসাইট আ আ কিল হচ্ছে, অর্থাৎ হেপাটোসাইট গুলোকে নষ্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে অ্যান্টিজেন ইনফেক্টেড, যার ফলে হেপাটাইটিস বি ভাইরাস ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ভাইরাল লোডটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ সারফেস অ্যান্টিজেনও আপনার এখানে নেমে গেল।
ভাইরাল লোড ক্লিয়ার হয়ে গেল, HBE পজিটিভ, বাট এখানে আস্তে আস্তে এসে এবার HBE নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন তাহলে যে ভাইরাল লোডটা নামায় দিলাম টি সেল মিডিয়েটেড আপনার ডিস্ট্রাকশন করে, তাহলে আমাদের বডিতে স্পন্টেনিয়াস রিকভারি হয়ে গেল, স্পন্টেনিয়াস রিকভারি হয়ে গেল এবং সেটা অনেক দিন ধরে এরকম লেটেন্ট থাকতে পারে। ঠিক আছে? ভিতরে আবার অনেক সময় ক্রনিক ইনফেকশন লেটেন্ট থাকতে পারে। যেমন যদি আমাদের HBE AG পজিটিভ থাকে, সেটা আস্তে আস্তে আপনার লেটেন্ট ফেজ এবং পরবর্তীতে যেকোনো এক সময় এটা হেপাটাইটিস বি ভাইরাস মিউটেশন হয়ে আবার সেটা রি-ইনফেকশন করতে পারে। এটা একটা এক্সেপশনাল কেস। তো দেখেন যখন ভাইরাল ক্লিয়ারেন্স করতেছে অর্থাৎ টি সেল মিডিয়েটেড ইনজুরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। সো ইনফ্লামেশন হওয়ার সময় তখন কি হবে? আমাদের লিভারের যে এনজাইম গুলো আছে ALT, AST এগুলো তখন একটু রেইজড হবে। কারণ এই সময়টা ভাইরাল ক্লিয়ারেন্স হচ্ছে। ভাইরাল ক্লিয়ার করতেছে। অর্থাৎ এখানে আপনার তখন ইনফ্লামেশন হচ্ছে একটু। তখন ALT, AST গুলো আমরা একটু রেইজড হবে। ভাইরাল ক্লিয়ারেন্স হয়ে গেলে সবকিছু আবার নরমাল থাকবে। ঠিক আছে? ইয়ার্স আফটার লেটার যখন ওই যে হেপাটাইটিস বি ভাইরাস মিউটেশন হইলো, আবার নতুন করে রি-ইনফেক্টেড হয়ে যাচ্ছে, তখন দেখেন যে আবার কিন্তু আমার এই যে ইনফেকশন ইনফ্লামেশন বেড়ে গেল। তখন দেখেন ১ম এ এই যে ক্রনিক হেপাটাইটিস, মিনিমাল ইনফ্লামেশন, ক্রনিক হেপাটাইটিস, আবার ক্রনিক হেপাটাইটিস হয়েছে। সেখান থেকে সিরোসিস, সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আউটকামটা দেখালাম এখানে। তারপর দেখেন ডেভিডসনের পরের পেজে যেটা হাউ টু ইন্টারপ্রিট দ্য সিরোলজিক্যাল টেস্ট, ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ডে আমরা সারফেস অ্যান্টিজেন গুলা পজিটিভ পেতে পারি এবং সাথে, সাথে আমরা এন্টি এসবিসি, IgM অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন M টাও পজিটিভ পাবো। অ্যাক্টিভ হেপাটাইটিস মানে কি? যে আমার সারফেস অ্যান্টিজেন আছে এটার মধ্যে পজিটিভ। এন্টি এসবিএম, IgM ও পজিটিভ পেতে পারি। ঠিক আছে? ২ টা একটার মধ্যে আপনি বলতে পারেন। কনভালসেন্স পিরিয়ড, ওই যে উইন্ডো পিরিয়ডের কথা বলছিলাম একটা কথা আপনাদেরকে। উইন্ডো পিরিয়ডে শুধুমাত্র আমরা এন্টি এসবিসি, IgM টাই পজিটিভ পাবো। ঠিক আছে? উইন্ডো পিরিয়ডের কথা বলছিলাম যেখানে আমাদের আর কিছু কিন্তু আমরা নাও পেতে পারি। যেমন ৩ থেকে ৬ মাস, ৬ থেকে ৯ মাস। তবে এখানে একটা কথা আছে, কনভালসেন্স পিরিয়ড বলতে যে ডিরেক্ট শুধু উইন্ডো পিরিয়ডই বোঝাচ্ছে তা না। উইন্ডো পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ডটা যেখানে আমরা কোন সারফেস অ্যান্টিজেন পাবো না এবং অ্যান্টি এসবিএস সারফেস অ্যান্টিবডি পাবো না। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কনভালসেন্স উইন্ডো পিরিয়ড। যেমন এখানে দেখেন এটা নেগেটিভ আছে, আবার এখানেও একটা নেগেটিভ আছে। মানে বোঝাচ্ছে এমন একটা পিরিয়ড ৫ থেকে ৬ মাসের মাঝখানে যেটা বুঝেছিলাম, যেখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ কিন্তু এখানে পজিটিভ। সেটা হচ্ছে উইন্ডো পিরিয়ড। ক্লিয়ার? আর কনভালসেন্স পিরিয়ড মানে কি যে আমাদের সারফেস অ্যান্টিজেনটা এখানে নেগেটিভ থাকবে। এটা হচ্ছে মেইন কথা। কারণ আমাদের কি যে ইনফেকশনটা আস্তে, আস্তে ভাইরাল ক্লিয়ার করে দিছে। সারফেস অ্যান্টিজেনটাকে নষ্ট করে দিছি। এবার টি সেল দ্বারা নষ্ট করে দিছি। এখন অ্যান্টিবডি ডেভেলপ করা শুরু করছে। এজন্য কি ভালোর দিকে কনভালসেন্স ভালোর দিকে। পোস্ট ইনফেকশন মানে কি যে ইনফেকশন হওয়ার পরে পুরোপুরি অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে, সারফেস অ্যান্টিবডির বিরুদ্ধে, সেটা হচ্ছে পোস্ট ইনফেকশন পিরিয়ড। এটা পজিটিভ থাকা মানে প্রিভিয়াস ইনফেকশন বোঝায়। ঠিক আছে? আর ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন দেওয়া মানে কি শুধু অ্যান্টিবডি দিচ্ছে, আগে কোনো ইনফেকশন হয় নাই। তার মানে শুধু অ্যান্টিবডি মানে কি অ্যান্টি এসবিএস দিচ্ছেন। শুধু এটা পজিটিভ পাবেন সেখানে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখনো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে জানাবেন। আর আপনাদের রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা করেছি অবশ্যই আমাকে কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। কারো কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।